থেকে আমরা কি বলছিলাম, নাম্বার সিস্টেম, তাই না? নাম্বার সিস্টেমে কি শিখেছিলাম, ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে আমরা কাজ করছিলাম। বাইনারি, অক্টাডেসিমাল আর হেক্সাডেসিমাল এগুলো আমাদের সিলেবাসে নেই। ডেসিমাল সিস্টেম নিয়ে আমরা পড়ছিলাম। ডেসিমাল সিস্টেমে কি পড়েছিলাম আমরা? ডেসিমাল সিস্টেম, তারপরে ক্লাসিফিকেশন অফ নাম্বারস পড়েছিলাম। কমপ্লেক্স নাম্বারকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, তাই না? ইমাজিনারি নাম্বার কাকে বলে সেটা দেখেছিলাম আমরা, রিয়েল নাম্বার কাকে বলে সেটা দেখেছি, তাই না? আচ্ছা, রিয়েল নাম্বারকে এবার ভাঙা যাচ্ছে। হুম, না কি হচ্ছে রিয়েল নাম্বার? রিয়েল নাম্বারকেও ভাই দুটো ভাগে ভাঙা হচ্ছে। না কি কি? একটা হচ্ছে রেশনাল নাম্বার, একটা হচ্ছে রেশনাল নাম্বার, আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার, রেশনাল নাম্বারকেও আমি যদি আরো ক্লাসিফাই করি তাহলে এখান থেকে কি হবে, একটা এখানে বলতে পারি যে ফ্র্যাকশন হচ্ছে রিয়েল নাম্বারের একটা ভাগ। আমি বললাম একটা ফ্র্যাকশন হচ্ছে আর একটা ইন্টিজার। ওকে, ইন্টিজার। ইন্টিজার কোনগুলো? না, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 4 5, এগুলো সব হচ্ছে ইন্টিজার। আর ফ্র্যাকশন কোনগুলো? না, ফ্র্যাকশন হচ্ছে পি বাই কিউ ফর্মে যেখানে থাকবে। ওকে, যেখানে বলতে পারি কিউ নট ইকুয়াল টু 0 or 1। কেন 1 হলে তো একটা পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য কিউ বলছে নট ইকুয়াল টু 0 কিংবা 1, তাহলে সেটা ফ্র্যাকশন হবে। আর ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা, ইন্টিজারকেও আবার অনেক ভাগে ভাঙা যায়। যেমন ইন্টিজারকে একটা ভাগে আমি ভাঙলাম, যেটা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার। আর একটা নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার। আচ্ছা, ইন্টিজারের ডেফিনেশন বললে কি হচ্ছে, না ইন্টিজার কোনগুলো হচ্ছে, আমি বললাম যে মাইনাস ইনফাইনাইট থেকে এখানে 1 2 3 4, 1 2 3 4 এরকম করে পরপর পরপর আবার ইনফাইনাইট পর্যন্ত যাবে। তার মানে মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, যতগুলো পূর্ণ সংখ্যা আছে আমাদের, সেগুলোকে আমরা ইন্টিজার বলছি। এবার ইন্টিজারকে দুটো ভাগে ভাঙলাম, একটা হচ্ছে হোল নাম্বার, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে? হোল নাম্বারকেও আবার দুটো ভাগে ভাঙা যায়, যেটা হচ্ছে একটা জিরো। জিরো যদি আমি আলাদা করে দিই হোল নাম্বার থেকে, তাহলে এখানে কি পড়ে থাকবে, না পজিটিভ ইন্টিজার পড়ে থাকবে। ওকে, পজিটিভ ইন্টিজার পড়ে থাকবে। অনেকে কি করে, অনেকে ইন্টিজারকে দুটো ভাগে এখানে ভাঙে, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। এটা আমরা করব না। কেন করব না? কেননা পজিটিভ ইন্টিজার বললে ওটার মধ্যে কি হচ্ছে, শুধু পজিটিভ নাম্বার গুলো থাকবে, নেগেটিভ ইন্টিজার বলে নেগেটিভ নাম্বার গুলো থাকবে, যেখানে মাঝখানে একটা জিরো, ওটা উড়ে যাচ্ছে, তাই না? তাহলে তুমি একটা কথা বলতে পারো যে ইন্টিজারকে তিনটে ভাগে ভাঙা যায়, একটা পজিটিভ ইন্টিজার, একটা নেগেটিভ ইন্টিজার, আর একটা হচ্ছে জিরো। এবার পজিটিভ ইন্টিজার আর জিরোকে যখন একসাথে আমরা মিলিয়ে দিচ্ছি, তখন আমরা হোল নাম্বার পাচ্ছি। হ্যাঁ? তাহলে পজিটিভ ইন্টিজার কোনগুলো হচ্ছে, 1 2 3 4 এরকম করে পরপর পরপর ইনফাইনাইট পর্যন্ত চলে গেল, এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার কোনগুলো হচ্ছে, -1 -2 এরকম করে পরপর পরপর মাইনাস ইনফাইনাইট পর্যন্ত চলে গেল, এগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে? তো যদি বলে হোল নাম্বার সবসময় জিরো থেকে শুরু হয়। ঠিক আছে? 0 1 2 3 এরকম পরপর পরপর চলবে। আর পজিটিভ ইন্টিজার বললে শুধু 1 2 3 4। আচ্ছা, এই পজিটিভ ইন্টিজারের আর একটা নাম আছে। আর একটা নাম কি, না ন্যাচারাল নাম্বার। এটা কোশ্চেন অনেক সময় পাবে, ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার বলতে কোনগুলোকে বোঝানো হয়, 1 থেকে শুরু করব আমরা। আর যদি বলে হোল নাম্বার, তাহলে 0 থেকে কাউন্ট করব আমরা। ঠিক আছে? এবার ন্যাচারাল নাম্বারের ডেফিনেশন আছে। ন্যাচারাল নাম্বারকেও অনেক ভাগে ভাঙা যায়। যেমন ন্যাচারাল নাম্বার বললাম,
ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের মধ্যে কোনগুলো পড়ছে? ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার, তো পজিটিভ ইন্টিজার কোথা থেকে শুরু হচ্ছে? এক থেকে শুরু হচ্ছে, তাই না? তো ন্যাচারাল নাম্বারের থেকে এককে আমরা আলাদা রেখে দিলাম। ওকে, তারপরে বললাম এর মধ্যে আর কি কি পড়ছে, না প্রাইম নাম্বার গুলো পড়ছে। তাহলে প্রাইম নাম্বার আর একটা ভাগ হয়ে গেল। আর একটা কি হচ্ছে, বাদ বাকি যতগুলো নাম্বার পড়ে আছে সেইগুলো কম্পোজিট নাম্বার বলা হয়। কম্পোজিট নাম্বার। ওকে, এককে কেন আলাদা রাখলাম? এক হচ্ছে প্রাইম নাম্বারও না, কম্পোজিট নাম্বারও না, নাইদার প্রাইম নর কম্পোজিট, ওয়ান। ওকে, এই জন্য ওয়ানকে আলাদা করে রাখা হয়। আচ্ছা, কেন আলাদা করে রাখা হয়? বা প্রাইম নাম্বার কেন হচ্ছে না, কিংবা কম্পোজিটও কেন হচ্ছে না? দেখো, প্রাইম নাম্বারের ডেফিনেশন দেখো। যদি বলে প্রাইম নাম্বার, তাহলে প্রাইম নাম্বার কাকে বলে? প্রাইম নাম্বার বলছে ইজ এ ন্যাচারাল নাম্বার। ইজ এ ন্যাচারাল নাম্বার বলছে গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন ওয়ান। জিরো নয়, গ্রেটার দেন ওয়ান। দ্যাট বলছে হ্যাজ অনলি টু ফ্যাক্টর। দুটো ফ্যাক্টর থাকতে হবে প্রাইম নাম্বারের। না, কি কি ফ্যাক্টর? একটা হচ্ছে নিজে, একটা হচ্ছে নিজে অ্যান্ড ওয়ান। ওকে, তার মানে প্রাইম নাম্বারের দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে এক, আর সে হচ্ছে নিজে। ঠিক আছে, এবার এবার দেখো, এককে আমি কি বলবো? একের ফ্যাক্টর কোনগুলো? নিজেই তো এ এক, একটাই হচ্ছে, তাই না? তার মানে এটা প্রাইমের মধ্যেও পড়ছে না, কম্পোজিটের মধ্যেও পড়ছে না। আচ্ছা, কম্পোজিটের আমি যদি উদাহরণ দিই, তাহলে কম্পোজিটের ডেফিনেশন দিই, তাহলে কম্পোজিট নাম্বার কি হচ্ছে? না, কম্পোজিট নাম্বারের ফ্যাক্টর থাকছে। কম্পোজিট নাম্বারের ফ্যাক্টর থাকছে, ফ্যাক্টর কি হতে হবে? মোর দেন টু। ঠিক আছে, এখানে যেমন দুটো ফ্যাক্টর হচ্ছে, তো দুটোর বেশি যদি ফ্যাক্টর পেয়ে যায় তাহলে সেটা কম্পোজিট নাম্বারের মধ্যে পড়ছে। ঠিক আছে, এই জন্য এক নাইদার প্রাইম নর কম্পোজিট। ওকে, এবার দেখো, প্রাইম নাম্বার নিয়ে ছোট ছোট কয়েকটা পয়েন্ট জানা দরকার আমার। যেমন, যদি সব থেকে স্মলেস্ট প্রাইম নাম্বার বলে, স্মলেস্ট প্রাইম নাম্বার কি হবে? না, দুই। ওকে, আর দেয়ার ইজ অনলি ওয়ান ইভেন প্রাইম নাম্বার, সেটা হচ্ছে দুই। ইভেন প্রাইম নাম্বার যদি বলে সেটা একমাত্র দুই। ওকে, আচ্ছা, দেয়ার আর 15 prime numbers, 15 prime numbers between 1 to 50। এক থেকে 50-এর মধ্যে 15টা প্রাইম নাম্বার থাকে। ঠিক আছে, যদি বলে দেয়ার আর 25 prime numbers between 1 to 100, এক থেকে 100-র মধ্যে 25টা প্রাইম নাম্বার। ঠিক আছে, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। এবার দেখো, নেক্সট পয়েন্ট, তোমাকে বলা হলো যে P1 অ্যান্ড P2 এই দুটো কি? দুটো হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার যেটা কিনা দুইয়ের থেকে বড়, কন্ডিশন দিয়ে দিয়েছে। কোশ্চেনে তোমাকে জিজ্ঞেস করলো P1 স্কোয়ার মাইনাস P2 স্কোয়ার, এটা কি হবে? কিংবা P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার, এটা কি হবে? ভাই, দুটোকে আমি যোগ করছি আর দুটোকে বিয়োগ করছি যখন, তখন এই দুটো কম্পোজিট নাম্বার হয়ে যাবে। দুটোই কম্পোজিট নাম্বার হয়ে যাবে, এটার প্রাইম থাকবে না তখন। ওকে, আর একটা পয়েন্ট এখানে লিখে নাও, আর একটা পয়েন্ট লিখে নাও। অল প্রাইম নাম্বার
অর প্রাইম নাম্বার যেগুলো কিনা তিনের থেকে বড়, তিনের থেকে বড় প্রাইম নাম্বার হোক, ঠিক আছে, ক্যান বি রিপ্রেজেন্টেড, can be represented in the form of 6n plus 1 কিংবা 6n or 6n minus 1, ওকে। মানে যে কোনো প্রাইম নাম্বারকে 6n plus 1 কিংবা 6n minus 1 এই ফরম্যাটে লেখা যায়, ঠিক আছে, কিন্তু বাট ভাইস ভার্সা ইজ নট ট্রু। মানে তুমি বললে যে কোনো একটা নাম্বারকে আমি 6n plus 1 কিংবা 6n minus 1 ফরম্যাটে আমি লিখে দিলাম, তার মানে কি সেটা প্রাইম নাম্বার হবে? না, তার কোনো মানে নেই। কিন্তু কোনো প্রাইম নাম্বারকে 6n plus 1 আর 6n minus 1 ফরম্যাটে লেখা যাবে, ঠিক আছে। এই জন্য বললাম ভাইস ভার্সা ইজ নট ট্রু। যেমন দেখো 47 একটা প্রাইম নাম্বার ভাই, তো এই নাম্বারটাকে লেখা যায় 6n minus 1 এই ফরম্যাটে আমরা লিখতে পারি, যেখানে n এর ভ্যালু আমরা 8 ধরে নিলাম, এই ফরম্যাটে লিখতে পারছি। হ্যাঁ, এবার তুমি বললে যে 6n প্লাস 1 ফরম্যাটে আমি লিখে দিই, তাহলে n এর ভ্যালু এখানে কত হয়ে যাবে? 8, n এর ভ্যালু 8, তাহলে নাম্বারটা কত পাচ্ছি? 49। তার মানে 49 কি একটা প্রাইম নাম্বার? না। এই জন্য বললাম যে কোনো নাম্বারকে যদি 6n প্লাস 1 কিংবা 6n মাইনাস 1 ফরম্যাটে লিখি, সেটাই যে প্রাইম হবে তার কোনো মানে নেই। কিন্তু কোনো প্রাইম নাম্বারকে আমরা 6n মাইনাস 1 কিংবা 6n প্লাস 1 ফরম্যাটে আমরা লিখতে পারবো। ওকে, খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, নেক্সট, রিলেটিভলি or co-prime number, রিলেটিভলি or co-prime number, এটা কি হবে? রিলেটিভলি প্রাইম আর কো-প্রাইম এই দুটোকে কি বলছে না, দুটো নাম্বার থাকবে, ঠিক আছে। উম, বলতে পারি ইফ দে ডু নট হ্যাভ এনি কমন ফ্যাক্টর, বলতে পারি এনি কমন ফ্যাক্টর, দুটোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, দুটোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না বলতে পারি। কিংবা এই কথাটাকেই সোজাভাবে বলতে পারি যে যাদের এইচসিএফ হবে 1, ঠিক আছে, এইচসিএফ 1 মানেই তাদের মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নেই, তাই না? যেমন উদাহরণ 1-3 বলতে পারি, 2-5 বলতে পারি, এই দুটো নাম্বার কো প্রাইম বা রিলেটিভলি প্রাইম। তারপরে বলতে পারি 9 আর 25, দুটোর মধ্যে এইচসিএফ কত? এইচসিএফ 1, তার মানে এরা কো প্রাইম নাম্বার কিংবা রিলেটিভলি প্রাইম নাম্বার। 36 আর 49 বলতে পারি, ঠিক আছে, এইচসিএফ 1 হচ্ছে টুইন, টুইন প্রাইম নাম্বার, এখানেই লিখে দিচ্ছি টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বার কোনগুলো, কোনগুলোকে বলছে? দ্য সেট অফ টু প্রাইম নাম্বার হ্যাভিং ডিফারেন্স, হ্যাভিং ডিফারেন্স 2, যেগুলোর মধ্যে ডিফারেন্স 2 হবে, ঠিক আছে। যেমন 5 আর 7 বলতে পারি একটা টুইন প্রাইম নাম্বার, ঠিক আছে। 41 and 43 টুইন প্রাইম নাম্বার, ওকে। 71-73 টুইন প্রাইম নাম্বার, ওকে। এগুলো হচ্ছে টুইন প্রাইম নাম্বারের উদাহরণ। আচ্ছা, এখান থেকে কি কি শিখলাম এটা ছকে একবার দেখে নেবো। না, এখানে কমপ্লেক্স নাম্বারের ক্লাসিফাই করেছিলাম নাকি একটা রিয়েল নাম্বার একটা ইমাজিনারি নাম্বার, রিয়েল নাম্বার ইমাজিনারি নাম্বার কাকে বলে সেটা দেখে নিয়েছিলাম আমরা। রিয়েল নাম্বারকে আবার দুটো ভাগে ভাঙা হচ্ছে, যে ডেসিমাল নাম্বার আর ইন্টিজার বলছে। ডেসিমাল নাম্বার ইন্টিজার না বলে আমি যেটা বলেছি ওইটাই মাথায় রেখো, ডেসিমাল ঢুকলে
বেশি অসুবিধা হয়ে যাবে। একটা বলেছি ফ্র্যাকশন আর একটা বলেছি ইন্টিজার, ঠিক আছে? এই ডেসিমাল নাম্বার মানেই হচ্ছে ফ্র্যাকশন, আর কিছুই না। ওইটাকেই বলছে ডেসিমাল নাম্বার। তারপরে ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বার মানে ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি? যেটাকে টি বাই কিউ আকারে আমরা লিখতে পারি। ওকে, যেখানে বলছে কিউ নট ইকুয়াল টু 0 অথবা 1, সেটাকে রেকারিং ডেসিমাল আর নন রেকারিং ডেসিমাল বলছে। আগের ক্লাসে করেছিলাম রেকারিং ডেসিমাল আর নন রেকারিং ডেসিমাল কি হয়। রেকারিং ডেসিমাল মানে টার্মিনেটিং ডেসিমাল যেগুলোকে বলা হচ্ছে, এগুলো আমরা দেখেছিলাম, মানে পৌনঃপৌনিকের অঙ্ক, আর কিছুই না। ওটা আগের দিন আমরা শিখে নিয়েছিলাম। তারপরে রেশনাল নাম্বার বলছে রিপিটিং অর রিপিটিং অর টার্মিনেটিং ডেসিমাল বলছে। এটা তো আগের দিন দেখে নিয়েছিলাম আমরা। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট, দেখো। রেশনাল নাম্বার বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি যে কোনো দুটো সংখ্যা দেওয়া আছে, তাদের মধ্যে কতগুলো রেশনাল নাম্বার হতে পারে? ভাই, ইনফাইনাইট রেশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার হতে পারে যে কোনো দুটো সংখ্যার মধ্যে। যে কোনো দুটো সংখ্যা, তাদের মধ্যে কি হয়, ইনফাইনাইট রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার হয়ে থাকে। ঠিক আছে? তো কি করে বার করব? আমি বললাম যে দুটো সংখ্যা দেওয়া আছে এ আর বি, তাদের মধ্যে রেশনাল নাম্বার বের করতে হবে। বের করার ফর্মুলা হচ্ছে এ কে প্লাস বি বাই কে প্লাস ওয়ান। ওকে, ভাইয়ার কে এর ভ্যালু একবার এক নাও, একটা ভ্যালু বেরোবে। দুই নাও, আর একটা ভ্যালু বেরোবে। তিন নাও, আর একটা ভ্যালু বেরোবে। চার নাও, আর একটা বেরোবে। পাঁচ নাও, আর একটা বেরোবে। এরকম করে ইনফাইনাইট রেশনাল নাম্বার বের করতে পারি দুটো সংখ্যার মধ্যে। ইরেশনাল নাম্বার কি করে বের করব? এটার ফর্মুলা হচ্ছে এ বি এর পাওয়ার একবার এক বাই দুই লেখো, একবার এক বাই তিন, এক বাই চার, এক বাই পাঁচ। ঠিক আছে? তো এরকম করে ইরেশনাল নাম্বার বের করা যায়। এটা হচ্ছে ইরেশনাল নাম্বার বের করার ফর্মুলা। ওকে, এখান থেকেও ছোট ছোট অঙ্ক দিয়ে দিতে পারে পরীক্ষায়। রিয়েল নাম্বারকে ক্লাসিফাই করলাম, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশন, আর ইন্টিজারকে ভাঙা হচ্ছে যে পজিটিভ আর নেগেটিভ ইন্টিজার, মাঝখানে একটা জিরো চলে আসবে ভাই। জিরোটাকে তো বাদ দিয়ে দিতে পারি না। জিরো আর পজিটিভ ইন্টিজারকে যখন একসাথে মিলিয়ে দেবো তখন হোল নাম্বার পাচ্ছি। আর হোল নাম্বারের থেকে যখন জিরোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, তখন শুধু ন্যাচারাল নাম্বার পড়ে থাকছে। মানে এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার, এরকম করে ইনফাইনাইট পর্যন্ত, এগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ওকে, এবার দেখো, এই অঙ্কটা দেখো। বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। বলো এটা কি হবে? এভরি ন্যাচারাল ন্যাচারাল নাম্বার বলছে ইজ এ রিয়েল নাম্বার। আচ্ছা, যেটা ন্যাচারাল নাম্বার হবে সেটা কি রিয়েল নাম্বার হবে? হ্যাঁ, রিয়েল নাম্বারের তো একটা ভাগ ন্যাচারাল নাম্বার, তাই না? তাহলে এটা ভাই একদম ঠিক। তারপরে কি বলছে? এভরি রিয়েল নাম্বার ইজ অ্যান ইরেশনাল নাম্বার। মানে প্রত্যেকটা রিয়েল নাম্বার কি ইরেশনাল নাম্বার? না, কারণ রিয়েল নাম্বারের তো দুটো ভাগ থাকে, একটা রেশনাল, একটা ইরেশনাল, তাই না? তার মানে এটা হবে না। এভরি ইন্টিজার ইজ এ রিয়েল নাম্বার। প্রত্যেকটা ইন্টিজার কি রিয়েল নাম্বার? হ্যাঁ, ইন্টিজার তো একটা রিয়েল নাম্বারেরই ভাগ, তাই না? তার মানে এটাও ঠিক। এভরি রেশনাল নাম্বার বলছে রিয়েল নাম্বার, তার মানে রিয়েল নাম্বারেরই আর একটা ভাগ হচ্ছে রেশনাল আর ইরেশনাল নাম্বার, তার মানে এটা রিয়েল নাম্বারের মধ্যেই পড়ছে। তার মানে এটাও ঠিক। তার মানে এক, তিন আর চার কন্ডিশন হচ্ছে ঠিক। তারপর একটা হলো, এক থেকে একশোর মধ্যে টোটাল কতগুলো প্রাইম নাম্বার থাকে? একটু আগে বললাম 25টা প্রাইম নাম্বার থাকে। তারপরে এই অঙ্কটা বলা কি হবে? n is the smallest three-digit prime number বলছে। হ্যাঁ, n is divided by 17, then what will be the remainder? তাহলে রিমাইন্ডার কত হবে? থ্রি ডিজিট প্রাইম নাম্বারকে 17 দিয়ে ভাগ দেওয়া হচ্ছে, তাহলে রিমাইন্ডার কত হবে ভাই? তার মানে প্রাইম নাম্বার বলেছে, প্রাইম নাম্বারকে কি হিসাবে লেখা যায় বললাম?
না এখান থেকে 6n+1 আর 6n-1 এই ফরম্যাটে লেখা যায়? তার মানে এখানে n এর ভ্যালু এমন একটা কিছু ধরতে হবে যাতে কিনা এটা 3 ডিজিটে চলে আসে। ঠিক আছে, আমি বললাম যে 6 × 17 হয় 102। তার মানে এখানে n এর ভ্যালু 17 পুট করলে এখান থেকে কত বেরোচ্ছে? এখান থেকে 101 বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে 103 বেরিয়ে যাচ্ছে, তাই না? আমি বললাম যে এখানে স্মলেস্ট জানতে চেয়েছে, তার মানে 101 কনসিডার করতে হবে আমাদের। তাহলে 101 কে আমি যদি 17 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকছে? না এখান থেকে রিমাইন্ডার পড়ে থাকছে 16। তাহলে এটাই অ্যান্সার। নেক্সট, all the prime numbers up to 50 are multiplied together. What is the unit digit in this product? Unit digit কি হবে বলো? যদি প্রত্যেকটা প্রাইম নাম্বার 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার গুলোকে আমরা গুণ করি, তাহলে ইউনিট ডিজিট কত হবে বলো? 0 হবে। কেন হবে? প্রথম প্রাইম নাম্বারটা কোনটা? না 2। তারপরে কোনটা? না 3। তারপরে কোনটা? 5। তারপরে 7। তারপরে যাই আসুক না কেন আমার দেখার দরকার নেই। এখানে 2 আছে আর এখানে 5 আছে, এই দুটোকে গুণ করলেই তো 10 হচ্ছে, তাই না? তার মানে এখানে গুণফল যাই আসুক, লাস্টে এখানে একটা শূন্য আসবে, এটুকু কনফার্ম। তাহলে ইউনিট ডিজিট 0 হবে। নেক্সট অঙ্কটা বলি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ এক্স কমা x+2 কমা x+4 অল আর বলছে প্রাইম নাম্বার? তাহলে এক্স এর ভ্যালু কত হবে? হুম, এক্স এর ভ্যালু কত হতে হবে? দেখো, অঙ্কটাই আমরা কি দেখতে পাচ্ছি, না এক্স প্রথমে একটা নাম্বার আছে, ঠিক আছে, তারপরে x+2 বলছে, 2 এর গ্যাপ এখানে, তারপরে বলছে x+4, তারপরে ওখানে 2 এর গ্যাপ। ভাই তার মানে কি দেখতে পাচ্ছি, তিনটে নাম্বার কনজিকিউটিভ টার্মে আছে, তাই না? কনজিকিউটিভে আছে তিনটে নাম্বার। কনজিকিউটিভ বলতে ডিফারেন্স তোমার 1 হতে পারে, কিংবা 2 হতে পারে, কিংবা 3 হতে পারে, কিন্তু ডিফারেন্সটা সমান থাকবে সব জায়গায়। তো এই জন্য আমি বললাম কনজিকিউটিভ টার্মে আছে, ঠিক আছে, মানে পরপর। পরপর বলতে ডিফারেন্স একই দেখতে পাচ্ছি, ওই জন্য কনজিকিউটিভ বললাম। আচ্ছা, তুমি একটা কথা বলো, যে কোনো কনজিকিউটিভ টার্মের ডিফারেন্স যাই আসুক না কেন, কনজিকিউটিভে আমি যে কোনো পরপর তিনটে সংখ্যা আমি নিয়ে নিই, যে কোনো ডিফারেন্স 100 হোক কি 1 কোটি হোক, কিন্তু কনজিকিউটিভ হতে হবে। তাহলে আমি বললাম যে কত তুলবে, যে কোনো একটা সংখ্যা বলো। ধরে নি 8। 8-এর ডিফারেন্স এখানে কত হলো? 2 এর ডিফারেন্স আমি তুলছি কনজিকিউটিভ টার্মে, তাহলে 10, তারপরে 12। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোনো এক্সাম্পল বলো। ধরো আমি বললাম 11, তারপরে কত? 12, তারপরে 13। যে কোনো তিনটে কনজিকিউটিভ টার্মের তুমি নাম্বার তুলে নাও, তার মধ্যে একটা সংখ্যা 3 দিয়ে কাটা যাবে। একটা সংখ্যা তার মধ্যে 3 দিয়ে কাটা যাবেই। চেষ্টা করে দেখে নিতে পারো, এমন কোনো সংখ্যা তুমি পাবে না যেটা 3 দিয়ে কাটা যাবে না। ঠিক আছে, কারণ আমরা পরপর তিনটে সংখ্যা তুলছি, তার মধ্যে একটা 3 দিয়ে কাটা যাবেই, বাধ্যবাধকতা। তাহলে আমি বললাম যে এটা কনজিকিউটিভ টার্মে আছে তিনটে নাম্বার, তার মানে এর মধ্যে যে কোনো একটা সংখ্যা 3 দিয়ে কাটা যাবে। আর 3 দিয়ে যদি কাটা যায় তাহলে সেটা প্রাইম নাম্বার কি করে হয়? তাহলে আমি বললাম যে এর মধ্যে একটা 3 হতেই হবে, একটা 3 এখানে হতেই হবে, তাছাড়া আমার আর কোনো পথ নেই। এটাকে আমি যদি 3 ধরি, তাহলে এটা কত হয়ে যাবে? 5। আর এটা কত হয়ে যাবে? 7। তার মানে তিনটে কনজিকিউটিভ টার্মের প্রাইম নাম্বার পেয়ে গেলাম, 3, 5, 7। ওকে, এখানে এক্স এর ভ্যালু তো 3, এইটুকু অ্যান্সার বেরিয়ে গেল, তাতে কোনো ফারাক পড়ে না। এবার দেখো, এই টাইপেরই অঙ্ক আবার ঘুরিয়ে দিতে পারে 3, 5, 7-এর। মনে রাখবে, কনজিকিউটিভ টার্মে যদি কোনো নাম্বার থাকে আর সেই তিনটে যদি প্রাইম নাম্বার বলে,
পৃথিবীর কোনো নাম্বার হবে না শুধুমাত্র 3 5 7 ছাড়া। পৃথিবীর কোনো নাম্বার এরকম পসিবল নয়। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা দিয়ে অনেক অঙ্ক দেবে। নেক্সট, এই অঙ্কটাকেই দেখো এরকম ঘুরিয়ে দিতে পারে। 3 5 7 কিন্তু অঙ্ক এটা, কিন্তু এটাকে বলছে এবার এন এর ভ্যালু কত হবে এখানে। এন এর কটা ভ্যালু পসিবল বলেছে, কটা ভ্যালু পসিবল। না, দুটো ভ্যালু পসিবল। দেখো, তার মানে কি বলছে, n² - 33, n² - 31, একটা বলছে n² - 29। তার মানে কি বললাম, এইগুলোও দেখতে পাচ্ছি কনজিকিউটিভ টার্মে আছে, তাই না? তার মানে এখানে 3 5 7 হওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, তাই না? আমরা শিখেছি, তাহলে 3 5 7 এই নাম্বারই হতে হবে। আচ্ছা, n² - 33 এটা ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এখানে n² ইকুয়াল টু কত পাচ্ছি, 36 পাচ্ছি। তাহলে n ইকুয়াল টু কত হবে, +- 6 হবে। জিজ্ঞেস কি করেছে কোশ্চেনে, ভালো করে কোশ্চেনটা দেখো। হোয়ার এজ n ইজ অ্যান বলছে ইন্টিজার, n ইজ অ্যান ইন্টিজার। ইন্টিজারের দুটো ভাগ পড়েছিলাম আমরা, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। তার মানে এখানে পজিটিভটাও কাউন্ট করতে হবে আর নেগেটিভটাও কাউন্ট করতে হবে। বোঝা গেল? তার মানে এন এর দুটো ভ্যালু পসিবল, একটা +6 একটা -6। ইন্টিজার যেহেতু বলেছে, সেই জন্য এখানে এন এর দুটো ভ্যালু হয়ে যাবে। যদি কোশ্চেনটা এরকম থাকতো, ইন্টিজারের জায়গায় এখানে ন্যাচারাল নাম্বার বলে দিত, এন ইজ অ্যান ন্যাচারাল নাম্বার, তাহলে অ্যান্সার কি হতো? তখন অ্যান্সার হয়ে যেত একটা ভ্যালু পসিবল, কেননা ন্যাচারাল নাম্বারের মধ্যে নেগেটিভ ইন্টিজার আমরা কাউন্ট করি না। ন্যাচারাল নাম্বারের মধ্যে নেগেটিভ ইন্টিজার কাউন্ট করি না। ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা পজিটিভ গুলোকে কাউন্ট করি, 1 2 3 4 5 এগুলো ন্যাচারাল নাম্বার হিসাবে কাউন্ট করি, প্রাকৃতিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তখন অ্যান্সার হয়ে যেত 1। ওকে। আর জিরোর ক্ষেত্রে বলে দিই, জিরো কখনো পজিটিভ না, কখনো নেগেটিভও নয়। ঠিক আছে, এই জন্য জিরোকে আলাদা ধরা হয়। যখন ইন্টিজারকে ডিভাইড করছি, পজিটিভ আর নেগেটিভকে যখন ডিভাইড করছি, মাঝখানে আমি জিরো লিখেছিলাম কেন, কেননা জিরো পজিটিভ, পজিটিভও না, নেগেটিভও না। ওকে। নেক্সট, এটা করো।
হয়েছে এটা কারণ হয়েছে কারণ বলছে সাম অফ দ্য থ্রি প্রাইম নাম্বারস বলছে ইজ 104। তার মানে তিনটে প্রাইম নাম্বার এ প্লাস বি প্লাস সি এর যোগফল কত? 104 বলছে। এবার এখানে বলছে ইফ ওয়ান অফ দেম এক্সিডস অ্যানাদার বাই 40, একটা আর একটার থেকে 40 বেশি, ফাইন্ড ওয়ান অফ দ্য নাম্বার। তাহলে তাদের মধ্যে একটা নাম্বার কত হবে সেটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, বলছে সাম অফ দ্য থ্রি প্রাইম নাম্বার 104। 104 এখানে যোগফল কি করে এলো ভাই? কারণ 104 এটা কি একটা ইভেন নাম্বার, হ্যাঁ কি না? একটা ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার এখানে কি করে এলো? প্রাইম নাম্বার মানে কি? প্রাইম নাম্বার মানে হচ্ছে দুটো অড সংখ্যা, তাই না? তার মানে দুটোই যদি অড সংখ্যা হয় নিশ্চয়ই একটা এখানে ইভেন নাম্বার ছিল, তবেই না এখানে ইভেন নাম্বার এসছে। বোঝা গেল কি বলতে চাইছি? তিনটেই অড হলে কি এটা পসিবল হতো? হতো না। দুটো অড আর একটা ইভেন বলেই এটা পসিবল হয়েছে। তার মানে এখানে নিশ্চয়ই একটা সংখ্যা ইভেন নাম্বার ধরতে হবে, আর ইভেন প্রাইম নাম্বার কত হয়? একটাই আছে, সেটা হচ্ছে 2। তাহলে এ কে আমি যদি 2 ধরি, তাহলে এখানে বি প্লাস সি কত হবে? 102 হয়ে যাবে। ঠিক আছে? একটা সংখ্যা বলছে আর একটার থেকে 40 বড়, তাহলে এটাকে আমি আগেই 40 দিয়ে দিলাম, আর বাদ বাকি এখানে 31 31 করে দুটোকে ভাগ করে দিলাম। তাহলে একটা নাম্বার কত পেয়ে গেলাম? এখানে 71, আর একটা নাম্বার কত? 31। অপশনে 31 আছে, 71 নেই, ওই জন্য 31ই দাগাবো। ঠিক আছে? সিম্পল হিসাব। এখানে কি করলাম? একটা কাজ তোমরা করতে পারতে এখানে, যে বি প্লাস সি এখানে দেখতে পাচ্ছি 102, বি মাইনাস সি কোশ্চেনে বলে দিয়েছে 40, এখান থেকে বি আর সি এর ভ্যালু বের করো। তো আমি বললাম যে এগুলো দরকারই নেই, আমাদের ডিফারেন্সই তো 40 বলে দিয়েছে। দুটো সংখ্যা আছে তোমাদের, দুটো সংখ্যার যোগফল বললো ধরো এক্স প্লাস ওয়াই, দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে 42। একটা সংখ্যা বলছে আর একটার থেকে 2 বেশি। তো আমি বললাম আগেই ভাই তুই 2 নিয়ে বসে থাক। তাহলে কত এখন পড়ে থাকলো? টোটাল 40 পড়ে থাকলো। 40কে আবার সমান 2 ভাগে দুজনের মধ্যে ভাগ করে দিলাম। তাহলে একটা আর একটার থেকে 2 বেশি হলো, এটা 22 আর এটা 20, তার মানে 2 বেশি হলো, কন্ডিশন স্যাটিসফাই, আর আমাদের ভাগ করাও হয়ে গেল। এটা হচ্ছে ক্যালকুলেশন পদ্ধতি। যদি এরকম করে এগো তো সুবিধা হবে। কয়টা? এক্স ওয়াই অ্যান্ড জেড বলছে আর প্রাইম নাম্বার। এক্স ওয়াই জেড 44, দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স। এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে বলো? তবে এটা কারণ এই একই অঙ্ক দেখতে পাচ্ছি, এখানে একটা ইভেন নাম্বার আছে, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তার মানে ভাই এখানে কি হচ্ছে? একটা নাম্বারকে আমাকে 2 ধরে নিতে হবে,
কারণ এখানে ইভেন নাম্বার দেখতে পাচ্ছি, এখানে নিশ্চয়ই তার মানে একটা ইভেন নাম্বার ছিল। তার মানে 2 যদি আমি ধরে নিই তাহলে এক্স প্লাস ওয়াই এখান থেকে কত পেয়ে গেলাম, 42 পেয়ে গেলাম। ওকে, বলছে দেন আর একটা নাম্বার ম্যাক্সিমাম হতে হবে। একটা নাম্বার এখানে ম্যাক্সিমাম কখন হবে, এক্স যখন ওয়াই কে আমরা মিনিমাম ধরবো। তো একটাকে আমি 2 ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে আর এখানে কি পড়ে থাকবে, ভাই 3 প্রাইম নাম্বার। 3 পড়ে আছে, নাহলে 5। তো 3 দিয়ে আমি যখন ওয়াই কে 3 ধরছি, এক্স তখন কত চলে আসছে ভাই, 39 চলে আসছে। 39 কি একটা প্রাইম নাম্বার? না, কোশ্চেনে বলে দিয়েছে তিনটাই প্রাইম নাম্বার হতে হবে। তাহলে এটা হলো, এটা হলো না। 3 তার মানে ওয়াই কে ধরা যাবে না। তাহলে 5 ধরে নিলাম। তার মানে ওয়াই কে আমি যদি 5 ধরি, তাহলে এক্স কত চলে আসবে, 37, যেটা কিনা একটা প্রাইম নাম্বার। বুঝে গেল? পরেরটা, এটা বলো অ্যান্সার কত হবে। এটা হবে কারণ এ প্লাস বি হচ্ছে 14। কন্ডিশন দিয়ে দিয়েছে না, এ ছোট হবে বি এর থেকে, ঠিক আছে। তাহলে এ আর বি এর মধ্যে কতগুলো পসিবিলিটি হতে পারে এখানে, এটা এক আমি যদি ধরে নিই, তাহলে বি কত হবে, 13 হবে, তাই না। আমি যদি এটাকে 2 ধরে নিই, বি কত হবে, 12 হবে। যদি 3 ধরে নিই, তাহলে কত হবে, 11 হবে। 4 ধরে নিলে 10 হবে। 5 ধরে নিলে 9 হবে। 6 ধরে নিলে 8 হবে। এটাকে 7 ধরে নিলে এটাও 7 হবে, কিন্তু এটা কনসিডার হবে না, যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে এ ছোট হবে বি এর থেকে। ওকে, এই জন্য এটাকে আমরা ধরবো না। তাহলে আমি বললাম যে এখানে আর কি বলেছে কোশ্চেনের কন্ডিশন, বলছে এ এন্ড বি রিলেটিভলি প্রাইম। রিলেটিভলি প্রাইম মানে কি, দুটার মধ্যে এইচসিএফ 1 হতে হবে। আচ্ছা, তাহলে এই দুটার মধ্যে এইচসিএফ 1 হচ্ছে, বললাম হ্যাঁ হচ্ছে। তাহলে এটা রিলেটিভলি প্রাইম হবে। এই দুটার মধ্যে এইচসিএফ 1 হচ্ছে, না হচ্ছে না, তার মানে এটাকে কনসিডার করবো না। 3 আর 11-র মধ্যে হচ্ছে, তাহলে এটাকে তুলবো। 4 আর 10-এর মধ্যে হচ্ছে না, নেবো না। 5 আর 9-এর মধ্যে হচ্ছে, নেবো। 6 আর 8-এর মধ্যে হচ্ছে না, নেবো না। তো কতগুলো পেয়ার পসিবল হলো, 3টে পেয়ার পসিবল হলো। নেক্সট।
এটা হবে। বলছে হাউ মেনি টু ডিজিট প্রাইম নাম্বার আর দেয়ার অ্যাজ ইফ ইটস রিভার্স উইল অলসো বি প্রাইম। মানে টু ডিজিটের প্রাইম নাম্বার নিশ্চয়ই 11 থেকে কিংবা 10 থেকে আমরা 99 পর্যন্ত দেখবো, তাই না? তার মধ্যেই আছে। তাহলে প্রথম প্রাইম নাম্বার কোনটা হচ্ছে? প্রথম প্রাইম নাম্বার 11 বলতে পারি। 11, তার মানে 11কে উল্টে দিলে আবার কি হচ্ছে? 11কে উল্টে দিলে 11 হচ্ছে, এটাও কিনা একটা প্রাইম নাম্বার। 11-র পরে কত হচ্ছে? 11-র পরে, আচ্ছা আমি প্রথমে এক একটা ঘর করে দেখে নিই, ঠিক আছে? 10 থেকে 20 প্রথমে দেখে নিই। প্রথমে আগে 10 থেকে 20 দেখে নিই। 10 থেকে 20-র মধ্যে কতগুলো হচ্ছে? তো 10 থেকে 20-র মধ্যে আমি বললাম যে 11 এমন একটা নাম্বার যেটাকে উল্টে দিলেও প্রাইম নাম্বার হচ্ছে, উল্টে দিলেও 11 থাকছে, ওটাও একটা প্রাইম। 11-র পরে প্রাইম নাম্বারটা কোনটা? না 13 হচ্ছে। আচ্ছা 13কে উল্টে দিলে 31 হচ্ছে, তাহলে সেটাও কি প্রাইম হবে? বললাম হ্যাঁ হবে। তাহলে 13 একটা নাম্বার গেল। 13-র পরে প্রাইম নাম্বার কোনটা হচ্ছে? 13-র পরে 17। তার মানে 17কে উল্টে দিলে 71 হচ্ছে, 71ও কি একটা প্রাইম নাম্বার? বললাম হ্যাঁ, তাহলে 17 এখান থেকে তুললাম। আর কোনোটা হচ্ছে না, ঠিক আছে? 19 হচ্ছে, 19কে উল্টে দিলে 91 হচ্ছে, 17 91, ওকে মিলে যাচ্ছে, তার মানে 91 প্রাইম নাম্বার নয়, ওই জন্য 19কে আমরা তুলতে পারবো না। হ্যাঁ, এবার দেখো, এবার 20 থেকে 30, 20 থেকে 30-এর মধ্যে দেখি। 20 থেকে 30-এর মধ্যে কোনোটা হচ্ছে? না, হচ্ছে না। কেন হচ্ছে না? কেননা 20 থেকে 30-এর মধ্যে যেই নাম্বারটাই আমি তুলি না কেন, ধরো 29, 29কে বললাম প্রাইম নাম্বার, এটাকে উল্টে দিলে কি প্রাইম হবে? না, হবে না। কেননা শেষে 2 চলে আসবে, একটা ইভেন নাম্বার চলে আসবে, তার মানে এই ঘরের একটাও প্রাইম নাম্বার হবে না। বোঝা গেল? উল্টে দিলেও প্রাইম নাম্বার হচ্ছে না, ওই জন্য এইগুলোকে আমরা তুলতে পারবো না। তারপরে চলে আসো 30 থেকে 40-এর মধ্যে চলে আসি। 30 থেকে 40-এর মধ্যে কি হচ্ছে ভাই? কোনগুলোকে তুলতে পারবো? 31, 31কে উল্টে দিলে 13, তার মানে 31কে তুলতে পারি। 31-এর পরে কোনটা? 37, 37কে তুলতে পারি, উল্টে দিলে 73 হচ্ছে, ওকে। এবার দেখো 4-এর ঘরে চলে এসো। 4-এর ঘরকেও কাউন্ট করতে পারবো না, কেননা উল্টে দিলে ইভেন নাম্বার হয়ে যাবে। 5-এর ঘরকেও পারবো না, 5 দিয়ে কাটা হয়ে যাবে, উল্টে দিলে লাস্টে 5 চলে আসবে, 5-এর ঘরও তুলতে পারবো না। 6-এর ঘরও তুলতে পারবো না। তাহলে পড়ে থাকলো 7-এর ঘর। 70 থেকে 80 কাউন্ট করতে হবে আমাদের। তাহলে 7-এর ঘরের মধ্যে কোনগুলো হচ্ছে? 71 নিতে পারি, উল্টে দিলে প্রাইম হচ্ছে। 77 হতে পারে। আর না, 77 কি করে? 77 তো 11 দিয়ে কাটা যায়। 73 হতে পারে। 71, 73, আর কত? 79, তার মানে 97 হচ্ছে, 79, ওকে। তারপরে দেখো 8-এর ঘরে চলে আসি। 8-এর ঘরকেও তুলতে পারবো না, লাস্টে 8 চলে আসবে। 9-এর ঘরে আমি বললাম 90 থেকে 99 পর্যন্ত, তাহলে কি হবে? একমাত্র 97 তুলতে পারবো, উল্টে দিলে 79 হয়ে যাবে, ওকে। এবার বলছে এগুলোর যোগফল, তো এগুলো এবার যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে? টোটাল যোগ করলে কত হচ্ছে? 49। আচ্ছা হাউ মেনি ডিজিট বলছে এখানে? তো 1 2 3 4 5 6 7 8 9, 9টা, ঠিক আছে। অনেক সময় এদের যোগফল জিজ্ঞেস করে, তার মানে 429 হয়ে যাবে। কিন্তু এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে, যে বললো যে দুটো সংখ্যা সেম হওয়া চলবে না, এ নট ইকুয়াল টু বি, যদি এরকম দিয়ে দেয়, তাহলে 11 এখান থেকে আমরা তুলতে পারবো না, ঠিক আছে। 11 এখান থেকে তুলতে পারবো না, কারণ 11 দুটো ডিজিটই সমান, ওকে। তখন অ্যান্সার কত হয়ে যাবে? তখন যদি সাম জিজ্ঞেস করে, তাহলে সাম হয়ে যাবে 418। আর যদি জিজ্ঞেস করে কটা নাম্বার, তারপরে নাম্বার হয়ে যাবে 8টা, ঠিক আছে।
তবে দুই টাইপের কোশ্চেন হতে পারে। আর সাম যদি জিজ্ঞেস করে তাহলে সাম 4 to 9। আমি তো বলবো এই কটা অ্যান্সার মনে রেখে দাও। তুমি পরীক্ষায় ডাইরেক্ট দিয়ে দেয়, দেখলেই অ্যান্সার করে দিতে পারবে। এটা 11-র জায়গায় এখানে 12 লিখে দাও। কি বলছে, ইজ দ্য প্রাইম নাম্বার গ্রেটার দ্যান 3, দেন বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when p স্কয়ার ইজ ডিভাইডেড বাই 12। আচ্ছা একটা কথা বলো, যে কোনো প্রাইম নাম্বার, পি বলছে একটা প্রাইম নাম্বার 3-এর থেকে বড় বলে দিয়েছে, তো 3-এর থেকে বড় যে কোনো প্রাইম নাম্বারকে কি বলেছিলাম, যে 6n প্লাস কিংবা -1 এই ফরম্যাটে আমরা লিখতে পারি। এবার বলছে পি স্কয়ার, তার মানে পি স্কয়ার তার মানে এইটারও স্কয়ার হয়ে যাবে, এটা স্কয়ার করলে কত হচ্ছে 6 6 36 n স্কয়ার প্লাস -2ab, 6 2 12 n আর প্লাস 1, এটাই পড়ে থাকছে। তো এইটাকে আমি যদি 12 দিয়ে ডিভাইড করি তাহলে দেখো এই টার্মটা পুরো কেটে যাচ্ছে, 3 12 36, এই টার্মটাও পুরো কেটে যাচ্ছে। তার মানে রিমাইন্ডার কত পড়ে থাকছে, এক। এক রিমাইন্ডার পড়ে থাকছে। আর এটাই তো জিজ্ঞেস করেছে, রিমাইন্ডার কত পড়ে থাকছে। হুম, আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা বুঝিয়ে দিই। স্লাইড দিয়ে। 29, how how to find প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কি করে বুঝবে, ধরো আমরা তো দেখে বুঝে গেলাম যে এই নাম্বারটা প্রাইম। যদি আমরা না বুঝতে পারি, একটা বড় সংখ্যা দিয়ে দিল, খুব বড় সংখ্যা, একটা বড় সংখ্যা দিয়ে 5 6 ডিজিটের একটা বড় সংখ্যা দিয়ে দিল, দিয়ে দিয়ে বললো যে এটা প্রাইম নাম্বার হবে কিনা বলো। তো তখন খুব তাড়াতাড়ি ওইটাকে প্রাইম নাম্বার হবে কিনা সেটা কি করে বলতে পারি। একটা তো 6n +- 1 এই ফরম্যাট গেলই, কিন্তু যে কোনো নাম্বার কি বললাম ওই ফরম্যাটে পড়লেই যে সেটা প্রাইম নাম্বার হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, তাহলে আমি বললাম যে কোনো ধরো একটা প্রাইম নাম্বার এন, এন একটা আমার কাছে প্রাইম নাম্বার আছে, কিংবা যে কোনো একটা নাম্বার আছে এন। এবারে এন এই নাম্বারটা প্রাইম কিনা কি করে বুঝবো, তার কাছাকাছির একটা কোনো স্কয়ার নাম্বার আমরা ধরবো, যেখানে এ, এ কি হবে, এ হচ্ছে লিস্ট ভ্যালু হবে, লিস্ট ভ্যালু। ওকে, যেমন ধরো আমি বললাম যে 197, এই নাম্বারটা প্রাইম নাম্বার কিনা তুমি বলো। তাহলে তুমি বলবে যে দাদা 197 এটার থেকে, এটার থেকে জাস্ট একটু বড়, এটার থেকে জাস্ট একটু বড় স্কয়ার নাম্বার কোনটা আছে। আমি বললাম যে 14 স্কয়ার, 14 স্কয়ার কত হচ্ছে 196। তার মানে ছোট হয়ে যাচ্ছে, তার মানে 14 স্কয়ার ধরা চলবে না, 14 থেকে আর একটু বড় ধরি 15 স্কয়ার। তার মানে 15 স্কয়ার কত হচ্ছে 225। এটাই সব থেকে এর কাছাকাছি হচ্ছে বড় সংখ্যা হিসাবে। তাহলে আমি বললাম যে এখানে আমরা 15 স্কয়ার লিখবো, কারণ 15 স্কয়ার কাছাকাছি সংখ্যা আসছে। ওকে, এবার 15 থেকে ছোট, 15 থেকে ছোট যে প্রাইম নাম্বার গুলো আছে সেগুলো ফটাফট লিখে ফেলবো। প্রাইম নাম্বার কোনগুলো, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে। এই প্রাইম নাম্বার গুলো দিয়ে যদি 197 কাটা যায় তাহলে 197 প্রাইম নাম্বার হবে না। আর যদি এই সংখ্যাগুলো দিয়ে যদি কাটা না যায় তাহলে 197 একটা প্রাইম নাম্বার। 2 দিয়ে কাটা যায়, যায় না। 3 দিয়ে কাটা যায়, যায় না। 5 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে না, 11 দিয়েও যাবে না, 13 দিয়েও যাবে না। তাহলে 197 একটা প্রাইম নাম্বার। বোঝা গেল এই মেথডটা? ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। বলো, ডাউট আছে কোথাও?
কয়েকটা দেখো এরকম বলছে ইফ এন ইজ দ্য নাম্বার অফ প্রাইম নাম্বার বিটুইন 0 and 50, তাহলে 0 থেকে 50-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার থাকে? না এম এর ভ্যালু 15 হয়ে যাবে তাহলে। আমি বলছে এন ইজ দ্য নাম্বার অফ প্রাইম নাম্বার 50 থেকে 100, তাহলে 50 থেকে 100-র মধ্যে 10টা থাকে, কারণ টোটাল যদি 1 থেকে 100 25টা হয়, আর 50 পর্যন্ত যদি 15টা হয়, তাহলে 50 থেকে 100 কত হবে? 10টা হবে, তাই না? জিজ্ঞেস কি করেছে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম মাইনাস এন? তাহলে এম মাইনাস এন, এম মাইনাস এন এর ভ্যালু কত হবে ভাই? 15 - 10, তার মানে অ্যান্সার কত? 5। বলো, আজকের ক্লাসে কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। কোথাও কোনো ডাউট আছে? নেই তাহলে, না থাকলে আজকে এত পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা, বাই বাই।